নমস্কার বন্ধুরা, আজকের গল্প লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের গ্রামে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো। তার জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পায়। রাজদ্বারের শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পূর্ণ কর্ম সংসারে আর নেই। আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটি বুঝি রক্ষে পেলে না? সবাই চমকে উঠলাম। বিষ্টু ভট্টাচার্যের কাছে আমরা ছোটবেলায় পড়েছিলাম। সে নিজে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে নিজের বলতে আর কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি আর দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাউনির তুলনা হয় না, এবং তা একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলার আগে লালু বলে উঠল, ওই কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি লাগতো। পণ্ডিত মশাই চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর দিবি নে লালু? নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। এই বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দ্বারের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান, অনেক দূর, প্রায় ক্রোশ 3 সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট যোজনার বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান, অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ ভেসে আসছে। তার কোনো কোনোটা লালুর পায়ের নিচে পর্যন্ত আছাড় খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি, না জানি তারা আবার কতক্ষণে আসবে। সহসা গঙ্গার ওপার থেকে একটা গাঢ় কালো মেঘ প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে
জলে ভিজলে আর রোগকে থাকবে না। কাছে কোথাও আশ্রয় নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কিছুটা দূরে ঠাকুর বাড়ির মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা সহজ নয়। দেখতে দেখতে আকাশ ছেয়ে গেল কালো মেঘে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারা শোঁ শোঁ শব্দ কানে এলো। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিকানা নেই। জল থামলো ঘন্টাখানেক পরে। একে একে সবাই ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছে গেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুঁড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বলল, কিন্তু লালু এখনো ফিরলো না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়, কত কি, শ্মশান ভূমি কিনা। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপরে মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যিই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার মধ্যে একটা তুলে নিয়ে বলল, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল, আমি চুলোটা কেটে ফেলি। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বলল, আচ্ছা, মড়াটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা জলে সব ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো তা চুপসে যেত। খুড়ো ফুলবে না তো? খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ নামানো প্রায় শেষ হয়ে এলো। নুরুর দৃষ্টি ছিল বরাবর মড়ার খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, খুড়ো, মড়াটা যেন একটু নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন এসব কাজে? যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলল, না খুড়ো, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যিই মড়াটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে 1000-এর উপরে মড়া পুড়িয়েছে তাকে? নুরু বলল, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। তার মুখের কথাটা শেষ হতে না হতে অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মোড়া হাঁটু গেড়ে খাটের উপর বসে পড়ল। তারপর বিশ্রী খনা গলায় চেঁচিয়ে উঠল, না না না, নরুকে না, নরুকে না, গোপালকে খাবো। না না না, নরুকে না, নরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা, আমরা মারলাম উদ্ধশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ,
তিনি আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম 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 রাম। এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জায় বলল, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গিয়ে। বাপ রে বাপ, এমন শয়তান ছেলে আমি আমার বাপের জন্মে দেখিনি। কিন্তু গোপাল খুড়ো মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন অত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একা শ্মশানে কলেরার মোড়া, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন না। সপ্তাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরলাম। সেইমাত্র সূর্যোদয় হয়েছে।